যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঢাকা মেডিকেল থেকে ফরিদপুর ভাঙা থানায় একটি লাশ নিয়ে যেতে হবে। সময়টা ছিল ২০০৫ সাল। এখনকার মতো ৪ লেন আলো ঝলমলে হাইওয়ে তখন ছিল না। ফরিদপুর ভাঙা মহাসড়ক মানেই আলাদা একটা চাপ। দিনের বেলায় যা স্বাভাবিক, রাত নামলে সেই রাস্তায় ভয় কাজ করত। ডাকাতির কথা সবাই জানতো, কিন্তু আরও একটি অজানা আতঙ্ক ছিল যেটার কোনো নাম কেউ দিত না। ও আরেকটি কথা বলাই হয়নি, আমি মোহাম্মদ হেলাল মিয়া। আমার বাসা চাঁদপুর জেলার মতলব থানার কোনো একটি গ্রামে। প্রায় ২৫ বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই, এখনও চালাই। জীবনে কত লাশ যে বহন করেছি তার কোনো হিসাব নেই। অভ্যস্ত হয়ে গেলে মানুষ ভাবে আর কিছুই গায়ে লাগে না, কিন্তু বাস্তবতা হলেও কিছু রাত অভ্যাস মানে না। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা মরদেহ নেওয়ার কথা। বাড্ডা এলাকা থেকে লাশটি উদ্ধার। নিজের বাসায় আত্মহত্যা করেছিল। পোস্টমর্টেম শেষে লাশটি ফরিদপুর জেলায় ভাঙা থানায় নিতে হবে। আমার সাথে হেল্পার রাইসুল কাজ জানে, কিন্তু কম কথা বলে। আমরা সাধারণত মালেক ভাইয়ের টিপেই কাজ করি। মালেক ভাই এমন একজন মানুষ, কারো কথায় কি আছে আগেই জানেন। লাশের গাড়ি, ফ্রিজিং ভ্যান সব জায়গায় ওনার নামে চলে। হাসপাতালের গেটের কাছে দাঁড়াতেই রাইসুলের ফোন এলো। সে একটু দূরে গিয়ে কথা বলল, ফিরে এসে বলল, ভাই, মালেক ভাই ফোন দিছিল। আমি বললাম, কি বলল? রাইচুল একটু থেমে বলল, বলেছিলেন এই ডেলিভারিটা নর্মাল মনে করলে একটু কেয়ারফুল থাকবে, ভাঙা পর্যন্ত কোথাও থামিস না, কেউ ডাকলেও শুনবি না। আমি হেসে বললাম, এই কথা উনি সব কাজেই বলেন। রাইচুল নিচু গলায় যোগ করলো, উনি বলেছেন রাস্তাটা তখনকার মতোই আছে, রাত বেশি হলেই ঝামেলা বাড়ে। এই কথার পর আর কিছুই বলার ছিল না। লাশ তুললাম, দরজা বন্ধ করলাম, অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম। রাস্তায় উঠতেই বুঝলাম রাতটা অন্যরকম। গাড়ি কম, আলো কম, চারিপাশেই নিস্তব্ধতা। ইঞ্জিনের শব্দটা যেন বেশি জোরে শোনা যাচ্ছিল। রাইসুল পিছনে বসে পর্দার ফাঁক দিয়ে মাঝে মধ্যে তাকাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখছিস? না ভাই, এমনি। ভাঙার দিকে যেতে যেতে কয়েকটা জায়গায় হঠাৎ হেডলাইটের আলোয় ছায়া পড়ে যাচ্ছিল। মানুষ না, গাছ বোঝা যায়নি। তখনকার রাস্তায় এসব নতুন কিছু না, তবু মাথার ভিতর অস্বস্তি জমছিল। একসময় পিছন থেকে ধপ করে একটা শব্দ হলো, যেন ব্রেক করার সময় কিছুই সরে গেছে। আমি গাড়ি স্লো করলাম। কি হলো? রাইসুল গলা নামিয়ে বললেন, ভাই, ভিতর থেকে শব্দ আসছে মনে হয়। আমি বললাম, লাশ তো নড়াচড়া করে না, রাস্তার ঝাঁকুনি হবে। কিন্তু সত্যি কথা বললে আমার নিজের হাতও তখন স্টিয়ারিং এ শক্ত হয়ে গিয়েছিল। এই পেশায় একটা জিনিস শিখেছি, ভয় পেলে সিদ্ধান্ত খারাপ হয়। তাই গাড়ি থামালাম না। কিছু দূর যেতে আবার শব্দ। এবার যেন স্টেশনের লোহার ফ্রেমে কিছুই ঠেকছে। রাইসুল আর কথা বলছে না, চুপচাপ বসে আছে। আমি তখন মনে মনে ভাবছিলাম, এই পরিস্থিতিতে আমার করণীয় কি ছিল? থামা, নামা, নাকি যেভাবে বলা হয়েছে সেভাবেই চালিয়ে যাওয়া? আপনারা হলে কি করতেন? আমার নর্মালি লাশের গাড়ি চালাই, এসব শব্দ ঝাঁকুনি সবই হয়, কিন্তু সমস্যা হলো ওই রাত শব্দগুলো যেন নিয়ম মেনে হচ্ছিল না। কখনো থামছে, কখনো আবার শুরু। ভাঙার কাছাকাছি আসতেই রাস্তার পরিবেশ আরো নির্জন। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন লোক হাত তুললো। আলো কম, মুখ স্পষ্ট না। রাইসুল ফিস ফিস করে বলল, ভাই, থামাবেন? মালিক ভাইয়ের কথা মনে পড়লো, কেউ ডাকলে থামবি না। আমি হর্ন দিয়ে পাশ কাটলাম। পিছনে তাকিয়ে দেখি ওরা আর নেই, যেন আলোয় পরিয়ে মিলিয়ে গেল। থানায় ঢোকার আগ পর্যন্ত আর কোনো শব্দ হয়নি। ভাঙা থানার সামনে গাড়ি থামাতেই সবকিছুই স্বাভাবিক। দরজা খুলে পুলিশ ডাকলাম, কাগজপত্র মিলিয়ে লাশ নামানো হলো। একজন পুলিশ বলল, বাড্ডার কেসটা তো? আমি শুধু মাথা নেড়ে দিলাম। ফিরতি পথে রাইসুল দীর্ঘ সময় চুপ করেছিল। শেষে বলল, ভাই, মালিক ভাই আগে একবার বলেছিলেন কিছু রাস্তায় রাত বেশি হলে গাড়ি কথা শোনে না। আমি কিছু বলিনি, শুধু রাস্তার দিকে তাকিয়েছিলাম। আজ এত বছর পরেও ভাবি, সেদিন যদি আমি থামতাম, যদি নামতাম, নাকি ঠিকঠাক করেছি, চালিয়ে গেছি। এই প্রশ্নগুলির উত্তর আজও আমার কাছে নেই। জানি, শুধু শুনি ফরিদপুর ভাঙা মহাসড়ক, রাতের বেলা লাশ নিয়ে চললে সাহসের চেয়েও বেশি দরকার ঠান্ডা মাথা। আর আপনারা হলে সেই রাতে কি করতেন? জানি না ঘটনাটি কেমন ভয়ানক, তবে তবে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। এই বলে তিনি তার ঘটনায় শেষ করেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
সাথে আছি আমি জুবাইর। শুনছেন JH ভূত FM। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। পাকশির হার্ডিন্স ব্রিজ দিনের বেলায় যতটা স্বাভাবিক মনে হয়, রাত নামলেই ততটাই বদলে যায়। বিশেষ করে শীতকালে যখন পদ্মা নদীর উপর থেকে উঠে আসা ঘন কুয়াশা ধীরে ধীরে পুরো সেতুটাকেই ঢেকে ফেলে, তখন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষ নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, সে ঠিক কোথায় আছে। এই কথাগুলো বলছিলেন আব্দুল কাদের। তিনি প্রায় 12 বছর পাকশি রেলওয়ে জংশনের সঙ্গে যুক্ত ছিলেন। শেষ 5 বছর তার দায়িত্ব ছিল রাত্রির ডিউটি, বিশেষ করে শীতকালে ব্রিজ সংলগ্ন লাইনের পর্যবেক্ষণ। এবার একটু এই হার্ডিন্স ব্রিজ সম্পর্কে জেনে আসি। বাংলাদেশের মধ্যভাগের একটি পাবনা জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি ও পদ্মা নদী। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহাসিক হার্ডিন্স সেতু এবং তার পাশেই লালনশাহ সেতু অবস্থিত। আর এই ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পদ্মা নদীর পাশেই অবস্থিত। হার্ডিন্স ব্রিজ বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রকৌশলগত নিদর্শন। এটি পাবনা জেলার ঈশ্বরদী এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারার মধ্যে পদ্মা নদীর উপরে অবস্থিত। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে এবং শেষ হয় 1915 সালে। ব্রিটিশ শাসনামলে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এর নামকরণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার এবং এতে মোট 15টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য প্রায় 120 ফুট। এটি মূলত রেলওয়ে ব্রিজ হিসাবে নির্মিত হয়েছিল এবং তখনকার সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইস্পাত কাঠামো ছিল। হার্ডিন্স ব্রিজ বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে রেল যোগাযোগের স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এটি কেবল ঐতিহাসিক স্থাপনা নয়, বরং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মনোমুগ্ধকর স্থাপত্য ইতিহাস পর্যটকদেরও আকর্ষণ করে। এবার আসি মূল ঘটনায়। যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি তার ভাষাই বলছি। রাত 2টার পর বৃষ্টি আর সাধারণ কোনো জায়গা থাকে না, শব্দগুলো বদলে যায়। দূরের কিছু আওয়াজ কাছে মনে হয়, আবার কাছের আওয়াজ মিলিয়ে যায়। স্থানীয়দের কাছে বহুদিন ধরে একটি কথা প্রচলিত। ব্রিটিশ আমলের শেষের দিকে, সম্ভবত 40 দশকের কোনো এক শীতের রাতে হার্ডিন্স ব্রিজ সংলগ্ন লাইনেই একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তখন কুয়াশা এতটাই ঘন ছিল যে চালক শেষ মুহূর্তে সংকেত বুঝতেই পারেননি। উদ্ধারের কাজ শুরু হতে দেরি হয়েছিল। নদীর প্রবল স্রোতে বহু যাত্রী ভেসে গিয়েছিল। সরকারি খাতায় দুর্ঘটনা উল্লেখ থাকলেও মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। এই ঘটনার পর থেকে ব্রিজটিকে নিয়ে এক ধরনের নীরব ভীতি কাজ করে। আব্দুল কাদের বলেন, প্রথম আমিও এসব গল্প বিশ্বাসই করতাম না, কিন্তু 2016 সালের এক অমাবস্যার রাতেই নিজের চোখে কিছু জিনিস দেখার পর আর আগের মতো থাকতে পারিনি। সেই রাতের কথা বলতে গিয়ে তিনি দীর্ঘক্ষণ চুপ করেছিলেন। বাইরে তখন শীতের কুয়াশা জমেছিল। রাত আনুমানিক 3টে। চারিদিক এত কুয়াশা যে হাত বাড়ালেও আঙ্গুল দেখা যায় না। হঠাৎ ব্রিজের দিক থেকে ট্রেনের হুইসেলের শব্দ পেলাম, একেবারেই স্পষ্ট। নিয়ম অনুযায়ী আমি সঙ্গে সঙ্গে স্টেশনে যোগাযোগ করি। ওরা জানায় ওই লাইনে তখন কোনো ট্রেন নেই। তিনি ভাবছিলেন হয়তো দূরের কোনো ট্রেনের শব্দ বাতাসে ভেসে এসেছে, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে রেল লাইনের উপরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। খুব কাছাকাছি নয়, আবার খুব দূরেও নয়। মুখ দেখা যায় না, শরীরের রং কুয়াশার মতো ফ্যাকাশে। আমি ডাক দেই, কেউ সাড়া দেয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই কুয়াশার ভিতর ওগুলো মিলিয়ে যায়। ভয়টা তখন শরীরের ভিতরে ঢুকে পড়ে। ঠান্ডায় হাত কাঁপছিল, অথচ ঘাম হচ্ছিল। পরদিন সকালে তিনি ঘটনাটি লিখিতভাবে জানান, কিন্তু তদন্তে কিছুই পাওয়া যায়নি। আশেপাশে কোনো মানুষের চলাচলের প্রমাণ ছিল না। ট্রেন চলাচলের রেকর্ডেও কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। এর পরের বছরগুলোতে আরও কয়েকজন রেলকর্মী একই ধরনের শব্দ শোনার কথা জানান। কেউ কেউ বলেন অমাবস্যার রাতে ব্রিজের মাঝামাঝি গেলে অদ্ভুত চাপ অনুভব হয়, যেন জায়গাটা দ্রুত ছেড়ে চলে যেতে হবে। পাকশির পুরনো বাসিন্দারা বলেন তারা এসব ঘটনাকে ভূতের গল্প বলে উড়িয়ে দেন না, আবার অন্ধবিশ্বাসও করেন না। তাদের কথা খুব সহজ, কিন্তু জায়গাটা আছে যেগুলো নিজের অতীত ভুলে থাকতে পারে না। হার্ডিন্স ব্রিজ আজও ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে।
প্রতিদিন অসংখ্য ট্রেন পার হয়, দিনের আলোয় সেখানে কোনো স্বাভাবিকতা চোখে পড়ে না। কিন্তু শীতের গভীর রাতে ঘন কুয়াশা যখন চারিপাশ ঢেকে যায়, তখন যারা একই ব্রিজের উপর দাঁড়ান তারা জানেন এই সেতু শুধু লোহা আর পাথরের নয়, এর ভিতরে জমে আছে এমন কিছু স্মৃতি যেগুলো এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি কামাল, পাবনা থেকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তো এই ছিল আজকের ঘটনা। আর অবশ্যই আমাদের ঘটনাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।